শুক্র শনির প্রোগ্রামে স্বাগত সবাইকে। কোটা নিয়ে অনেকেই কথা বলতে বলেছেন, সে কারণে আমার একটু লেখাপড়া করতে হলো। এই কোটা পদ্ধতি ঠিক কখন শুরু হয়েছে সেটা হচ্ছে 1972 সালে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস নামে একটি আইন তখন করা হয়েছিল এবং এই আইনের মাধ্যমেই মূলত কোটার যাত্রা শুরু হয়। বর্তমান সময়ে 56% সরকারি যে কোটা পদ্ধতি রয়েছে সেখানে 56% হচ্ছে কোটা পদ্ধতি রয়েছে এবং মাত্র 44% হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়। তাহলে এখন যে বিষয়টা একটু দেখব সেটা হচ্ছে এই 56% আসলে ঠিক কত শতাংশ ছিল এবং ঠিক এর চেয়ে কম ছিল না বেশি ছিল, এবং এই যে মেধার ভিত্তিতে 44% নিয়োগ, সেই 44% আসলে এর আগে কখনো কম ছিল কিনা, অথবা কম থাকলে সেটা কখন থেকে বৃদ্ধি হয়ে এই পর্যন্ত আছে 56-44 পর্যন্ত। এই যে কথাগুলো বলতেছি এই কথার ভিতরে কিন্তু বর্তমান সময়ে চলমান যে কোর্টের অর্ডার রায় আছে সেইগুলো এখানে বিবেচ্য আসতেছে না। কোটা সিস্টেম যদি না থাকে সেক্ষেত্রে আসলে কি হবে, অথবা কোটা থাকলে আসলে কোটার পদ্ধতিটা বর্তমান সময় যদি কোটা এখন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কোটাটা যদি রাখা হয় সেক্ষেত্রে এই 56% এবং ভার্সেস 44% মেধাবী নিয়োগ যে সেইটা আসলে পরিমাপ কি এবং এটার ইতিহাস কি সেটাই হচ্ছে আজকের আলোচনায়। ইতিহাস যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে দেখা যাবে 1972 সালের 5ই সেপ্টেম্বর ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস নামে একটি আইন প্রণয়ন করা হয় এবং সেখান থেকেই কোটার যাত্রা শুরু হয়। ঠিক সেই সময় মেধার ভিত্তিতে হচ্ছে 20%। একটা জিনিস খেয়াল রাখবেন, ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস নামে 1972 সালে 5ই সেপ্টেম্বর যে আইনটা হয়েছিল তখন মেধার ভিত্তিতে নিয়োগ ছিল মাত্র 20%, মুক্তিযোদ্ধা ছিল 30%, নির্যাতিত নারী 10% এবং জেলা কোটা 40%। তাহলে 1972 সালে 5ই সেপ্টেম্বর ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস নামে যে আইনটি হয় সেখানে কোটার সিস্টেম যেটা থাকে সেটা হচ্ছে মেধার ভিত্তিতে 20% এবং মুক্তিযোদ্ধা কোটা 30%, তার মানে 50% এখানে, এবং নির্যাতিত নারী 10% এবং জেলা কোটা 40%। তাহলে এই গেল 100% মোট, যেটা 1972 সালের 5ই সেপ্টেম্বর পরবর্তী সময়ে এটা কার্যকর ছিল। 1976 সালের 8ই এপ্রিল এই যে 1972-এর যে কোটার সিস্টেমটা ছিল সেটাকে সংশোধনী করা হয় বা সংশোধন আনা হয়। তো এখন আমরা দেখব 1976 সালের 5ই এপ্রিল যে কোটা সংশোধন করা হয়েছিল সেখানে আসলে পরিস্থিতি কি দাঁড়িয়েছিল। সে সময় মেধার ভিত্তিতে যেটা আগে ছিল 20% সেটাকে 40 করা হয়, মুক্তিযোদ্ধা কোটা 30 অটুট থাকে। তার মানে 1976 সালে যে কোটা সংস্কার করা হয় সেখানে 20 থেকে 40-এ মেধাবী কোটা নিয়ে আসা হয়, 20% কোটা বৃদ্ধি হয়, মুক্তিযোদ্ধা কোটা 30% অটুট ছিল। মেধার ভিত্তিতে 20 থেকে 40 করা হয়, মুক্তিযোদ্ধা কোটা 30 ছিল, তাহলে 30 আর হচ্ছে 40, তাহলে কত হলো মোট 70%। সেখানে নারী শতাংশ, নারীর জন্য কোটা 10, নির্যাতিত নারীর নামে আরেকটি কোটা 10 এবং জেলা কোটা 10% করা হয়। 1976 সালে এই মেধাবী কোটা 20 থেকে মোটামুটি 40-এ নিয়ে আসা হয়। মুক্তিযোদ্ধা কোটা 30-30-এ অটুট থাকে এবং তারপরে হচ্ছে নারীদের নামে একটি কোটা থাকে সেটা 10% এবং নির্যাতিত নারীদের নামে থাকে 10%। এই কত গেল, মুক্তিযোদ্ধা কোটা 30, মেধাবী কোটা 40, 70, নারী কোটা 10, 80, নির্যাতিত নারী কোটা 10, 90 এবং জেলা কোটা 10, 100। 1976 সাল। 1985 সালে আরেকটি সংশোধন করা হয়। এখানে 1985 সালে যে আরেকটি সংশোধন আনা হয় মেধা কোটায়, কোটা ব্যবস্থায়, সেখানে 40 থেকে বাড়িয়ে মেধাবী কোটা 45 করা হয়। মুক্তিযোদ্ধা 30% অটুট থাকে, নারী 5%, নারী 10% এবং উপজাতি কোটা 5%, জেলা কোটা 10%।
মূলত 1985 সালে যে কোটা সংস্কার করা হয়, তারপরে আর কোটার কোনো হাত দেওয়া হয় নাই। তারপরে মূলত 2018 সালে এই কোটা ব্যবস্থা সংস্কার করা হয়। 2012 সালে 12ই জানুয়ারি মেধা কোটার যে 45% ছিল, সেখান থেকে 1% কোটা মাইনাস করে সেটা প্রতিবন্ধীদের নামে করা হয়। তার মানে সেটা 44% হয়ে যায়। তাহলে 1972, 1975 এবং 1985 এবং 2012 এই পর্যন্ত মূলত কোটা ঘুরে ফিরে এসে 2012 সাল পর্যন্ত সেটা দাঁড়িয়েছিল মেধাবী কোটায় 44% এবং কোটা ব্যবস্থায় 56%, যেটা 1972 সালে মেধাবী কোটা ছিল মাত্র 20%। এই কোটা ব্যবস্থার মাধ্যমে এইভাবেই চলতেছিল। সেটা হচ্ছে কোটা ব্যবস্থা 56%, মেধাবী কোটা 44%, এবং সেটা চলতি থাকা অবস্থায় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়, এবং যেটা এখন কোর্টে বিচারাধীন রয়েছে এবং রাস্তায় সেই বিষয়টি নিয়ে মেধাবী ছাত্ররা আন্দোলনে রয়েছে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে কয়েকটি দেশে কোটা ব্যবস্থা কেমন পর্যায়ে রয়েছে সেটা একটু দেখা যাক। ভারতে মোট 5 ধরনের কোটা রয়েছে, যেখানে উপজাতি জন্য কোটা 7.5% এবং জাতভিত্তিক কোটা রয়েছে 15%, অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য রয়েছে 10%, সংখ্যালঘু ও অগ্রসর জনগোষ্ঠীর জন্য রয়েছে 27%। সব মিলিয়ে সেখানে 59.5% কোটা আছে। কিন্তু সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই কোটা ব্যবস্থার সুন্দর একটা ব্যবস্থাপনা ভারতে রয়েছে। ভারতে এই কোটা ব্যবস্থার সুন্দর ব্যবস্থাপনার ভিতরে যেটা মূল কথা সেটা হচ্ছে একটি ফ্যামিলি থেকে মাত্র কোটার অধীনে একজন অংশ নিতে পারবে, অথবা যদি কেউ বিদেশে পড়ালেখা করতে চায় শুধুমাত্র সে এটা ভোগ করতে পারবে অথবা চাকরি করতে পারবে। তার মানে কন্ডিশন হচ্ছে এক ফ্যামিলি থেকে শুধুমাত্র একজনই কোটার আওতায় আসতে পারবে ইন্ডিয়াতে, অথবা সে যদি বাইরে পড়তে চায় সেক্ষেত্রে শুধু বাইরে পড়ার জন্যই সে সুযোগটা পাবে, অথবা সে যদি চাকরি করতে চায়। মানে একই সাথে একই ফ্যামিলিতে বা একই মানুষ একাধিক পর্যায়ে একাধিক ক্যাটাগরির কোটা সে ভোগ করতে পারবে না, যে কোনো একটি তার নিতে হবে, এর ব্যতিক্রম বা এর বেশি সে পাবে না। পাকিস্তানে যেটি সেটা হচ্ছে শুধুমাত্র 7.5% হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, এবং বাকি নিয়োগগুলো যেহেতু ওদের অনেকগুলো অঞ্চল, সেই অঞ্চল হিসেবে সেখানে নিয়োগ দেওয়া হয় কোটার ব্যবস্থার আঞ্চলিক কোটার অধীনে। মালয়েশিয়াতে 60% কোটা ব্যবস্থা শুধুমাত্র মালয়দের জন্য, যেহেতু মালয়েশিয়া মূলত মালয় অধ্যুষিত, মালয় ভাষাভাষী মানুষরা ওখানে বেশি, 60% তাদের জন্য, এবং বাকিদের জন্য 40% কোটার ব্যবস্থা মালয়েশিয়াতে বিদ্যমান আছে। কানাডাতেও কোটার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই কোটা আসলে কার জন্য কত শতাংশ বাকি এমন কোনো নির্ধারিত বা ম্যান্ডেটরি কোনো কিছু নাই, কিন্তু একটা ব্যবস্থা সেখানে আছে। অবশেষে যেটি বলতে হয়, কোটা একটি সুন্দর সিস্টেম, তবে এই সুন্দর সিস্টেমকে যদি সুন্দরভাবে কাজে লাগানো যায় সেক্ষেত্রেই ভালো। কোটার ব্যবস্থার কথা বিশেষজ্ঞরা, বাংলাদেশের যারা বড় সিনিয়র সংবিধান বিশেষজ্ঞ আছেন তারাও বলেছেন, সেটা হচ্ছে কোটার বিষয়ে সংবিধানে কোনো নিয়ম নেই। সংবিধানের আলোকে সংবিধানের কোথাও কোটার কথা বলা হয়নি। সেখানে যেটা বলা হয়েছে, অনগ্রসর জাতিগোষ্ঠী বা অনগ্রসর গোষ্ঠী মানুষের জন্য কোটার সরকার বিধিবিধান তৈরি করবে। সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধারা কি আসলেই অনগ্রসর অংশ? সবাই কি অনগ্রসর অংশ? এক কোশ্চেন। 2 হচ্ছে একই মুক্তিযোদ্ধার ফ্যামিলিতে একাধিক মানুষ কি আসলেই কোটার ব্যবস্থার আওতায় আসতে পারে? এটা কি সঠিক? আবার আরেক কোশ্চেন 3 হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের জন্য 1972 সালে বঙ্গবন্ধু যে কোটার ব্যবস্থা করেছিলেন যুদ্ধ পরবর্তী সময়ের জন্য, সেটা সেই সময় অনুপাতে অবশ্যই সঠিক ছিল, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে এখন সেই কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধার ছেলে যারা আন্দোলন করতেছে তারাও বলতেছেন যে এটা ঠিক আছে ছেলেদের জন্য, কিন্তু এখন মুক্তিযুদ্ধ অনুযায়ী
তাদের ছেলেদেরও এখন চাকরির বয়স থাকার কথা না। সেক্ষেত্রে নাতিদের জন্য কেন কোটার ব্যবস্থা? সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ায় দেখলাম যে কোটায় একটা মানুষ একটি অপশন নিতে পারবে, একাধিক ক্যাটাগরিতে সে আসতে পারবে না। সুতরাং অনেকগুলো কোশ্চেন এখানে রয়েছে। আজকের ভিডিওতে মূলত একটি সামারি টানার চেষ্টা করলাম। সেটা হচ্ছে কোটা ব্যবস্থা শুরু হয়েছিল 1972 সাল থেকে, দেন পরবর্তীতে 1975, 1985 এবং সর্বশেষ 2012 সালে সংস্কার করে সেটাকে 56% কোটায় নিয়ে যাওয়া হয় এবং 44% মেধায় রাখা হয়, যেটি নিয়ে 2018 সালে আন্দোলনের প্রেক্ষাপটে সেটা চেঞ্জ আসে এবং বর্তমান কোর্টে বিচারাধীন মামলা প্লাস রাস্তায় মেধাবীদের আন্দোলন, এই দুয়ের মাঝামাঝিতে চূড়ান্তভাবে আসলে কি সিদ্ধান্ত হবে সেটা শুধুমাত্রই ভবিষ্যৎ বলে দিবে। তবে কথা একটা, সেটা হচ্ছে মেধাবী বাংলাদেশে মানুষ এবং ছেলেমেয়েরা প্রচণ্ড লেভেলে মেধাবী, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত। আমাদের প্রচণ্ড পরিমাণে মেধাবী ছেলে মেয়ে যারা আছেন তারা বিদেশমুখী হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের দেশ মেধাশূন্যতার একটা ভর করতেছে এবং এই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞ এবং মিডিয়া মহল প্রচণ্ড পরিমাণে, যেটাকে ব্রেন ড্রেন বলা হয়, সেটা নিয়ে কথা হচ্ছে। সুতরাং এই ব্রেইন কিভাবে আমাদের কাজে লাগানো যায় এবং কোটার ব্যবস্থা শুধুমাত্র যেহেতু অনগ্রসর মানুষের জন্য বলা হয়েছে, সেক্ষেত্রে যারা অনগ্রসর নয় তাদের জন্য কোটার ব্যবস্থা দেওয়ার আসলেই কোনো দরকার আছে কি না। যদি কোনো মেধাবী ছেলে গরিব হয়, মূলত তাকেও তো একটি কোটা দেওয়া যায়, কারণ তার গরিব, সে মেধা থাকা সত্ত্বেও সে শুধুমাত্র গরিব হওয়ার জন্য সেটি পর্যায়ে যেতে পারতেছে না। সুতরাং কোটা ব্যবস্থা যদি রাখাই হয়, সেক্ষেত্রে কথা হচ্ছে মেধাবীদের জন্য, গরিব মেধাবীদের জন্য একটি কোটা ব্যবস্থা রাখা দরকার। শেষ কথা যেটা, সেটা হচ্ছে আসলে কোটা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সেটা হচ্ছে একটি পরীক্ষায় উইন সিচুয়েশনে যদি 100 জন লোক থাকে, তার ভিতরে যদি কোটাধারী মানুষও থাকে, সেক্ষেত্রে না হয় তাকে কোটার একটা সুযোগ সুবিধা দেওয়া যায়। কিন্তু যে মানুষটা আসলে পাসই করতে পারলো না, স্বাভাবিক যে সবার জন্য পরীক্ষায় সে উত্তীর্ণই হতে পারলো না, এমন অবস্থায় কোটার মাধ্যমে তাকে সেই সুযোগ সুবিধা প্রদান করাটা আসলেই কতখানি যৌক্তিক, এই প্রশ্নটা থেকেই যায়। আজকের মতো শুক্র শনির প্রোগ্রামে এখানেই শেষ। আপনাকে স্বাগতম।